পাহাড়ের নিঃসর্গ সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে, তাই না? সো মনে করো তুমি এরকম তোমার কোনো একটা ভেকেশনে পাহাড়ে ঘুরতে গেছো, কিন্তু এ সময় একটা ভয়াবহ ঘটনা ঘটলো। তুমি যখন পাহাড় থেকে নিচের দিকে নামছো, অনেক নিচু একটা ঢাল। তাই তুমি যেটি করলে, তুমি হঠাৎ করে তোমার গাড়ির ইঞ্জিনটি অফ করে দিলে। কিন্তু তারপরও তোমার গাড়িটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে। ভয়াবহ একটি ব্যাপার, তাই না? যে আমি তো গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়েছি, তাহলে গাড়িটি কেন নিচের দিকে নামছে? এটা একটা অবভিয়াস অ্যান্সার হতে পারে যে অবশ্যই গ্র্যাভিটি কাজ করছে, বা অভিকর্ষ ত্বরণের কারণে আমার নিচের দিকে একটি বল বা ওজন কাজ করছে, যার কারণে স্বাভাবিকভাবেই গাড়িটি নিচের দিকে নেমে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, যদি আমরা ধরে নিই গাড়িটির ভর হচ্ছে এম, অর্থাৎ তুমি যে গাড়িটি চালাচ্ছিলে, এবং অভিকর্ষ ত্বরণ স্বাভাবিকভাবে হচ্ছে জি, তাহলে আসলেই গাড়িটি কি এমজি বলের কারণে নিচের দিকে নামছিল, নাকি এখানে অন্য কোনো কিছু হচ্ছিল? আসল সিনারিওটা আমরা একটু ফিজিক্সের মাধ্যমে চিন্তা করি। সো এই হচ্ছে তোমার সেই পাহাড়, এবং পাহাড়ে তোমার গাড়িটি এখন সুন্দর করে খুব ভয়াবহ অবস্থায় আছে, রাইট? সো তোমার এখন এই গাড়িটির একদম ঠিক নিচ বরাবর একটি বল কাজ করছে, যেটা আমরা বলছি তার গাড়িটির ওজন, অর্থাৎ এমজি, এই বলটুকু কাজ করছে। এখন এই গাড়ির এমজি বলটা কিন্তু অবশ্যই গাড়িটিকে নিচের দিকে নামাতে পারছে না। অবশ্যই গাড়িটির এখানে এই বলটির উপাংশগুলো কাজ করছে। কিভাবে? আমরা জানি যখনই আমরা কোনো একটি সমতল ভূমির উপর বা যে কোনো বক্রভূমির উপর যেখানে আমরা দাঁড়াই না কেন, আমরা কিন্তু সেখানে একটা প্রতিক্রিয়া বল প্রদান করি। এর অর্থ হচ্ছে যে আমি এখন মাটিতে দাঁড়িয়ে আছি এবং তোমাদের সাথে কথা বলছি, আমি কিন্তু অবশ্যই মাটিতে একটি বল প্রদান করছি যেটি কিনা আমার ওজনের সমান, এবং আমি ভূমি থেকে বা মাটি থেকে ঠিক একই পরিমাণ বল প্রতিক্রিয়া বল আকারে পাচ্ছি। সবসময় মাথায় রাখতে হবে, প্রতিক্রিয়া বল কিন্তু লম্বভাবে কাজ করে। তাহলে এই গাড়িটি যেখানে আমাদের একটি স্লোপের মতো আছে বা একটি ঢালের মধ্যে দাঁড়িয়ে আছে, গাড়িটির কিন্তু ঠিক লম্ব বরাবর হচ্ছে যে অবশ্যই আমাদের প্রতিক্রিয়া বলটি কাজ করছে। কিন্তু আমরা খেয়াল করে দেখব, গাড়িটি কিন্তু তার যে ওজন সেটা কিন্তু একদম ওই ঢাল যে রয়েছে বা স্লোপ যে রয়েছে তার কিন্তু লম্ব বরাবর ওজনটা দিচ্ছে না, বরং ওজনটা দিচ্ছে সোজা নিচ বরাবর। তাহলে এখানে আসলে কি হচ্ছে, এবং গাড়িটা নিচেই বা কেন নামছে? এখানে মূলত যেটি হয়, আমরা একটু চিন্তা করে দেখি। আমরা ধরে নেই যে এখানে আমাদের এই পাহাড়ের যে ঢালটুকু রয়েছে এবং আমাদের যে সমতল ভূমি রয়েছে তার মধ্যে একটি থিটা কোণ উৎপন্ন হয়েছে। ভালো কথা। এই থিটা কোণটি এখন আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা অন্য কিভাবে রিলেট করতে পারি। আমরা একটু বোঝার সাপেক্ষে এখানে ইতোমধ্যেই গাড়িটির এই যে আমাদের বলটুকু রয়েছে যেটার কারণে আমরা নিচের দিকে যাচ্ছি, তথা পাহাড়ের ঢাল বরাবর আমরা একটি বল চিন্তা করি, এবং গাড়িটির প্রতিক্রিয়া বল আকারে আমরা হচ্ছে ঠিক পাহাড়ের ঢালের সাথে লম্ব বরাবর একটি বল চিন্তা করি, যাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল। অবশ্যই গাড়িটির এই দুটো বল থাকতেই হবে, যার কারণে সে এখনো পাহাড়ের তলের সাথে তল ঘেঁষে আছে এবং সে নিচের দিকে নামছে। এই দুটো বল অবশ্যই গাড়ির মধ্যে অবস্থান করতে হবে, না হলে আমাদের এই সিনারিওটা কিন্তু পসিবল না। এখন চিন্তা করে দেখো, আমাদের এই যে এমজি বলটি যেটি কিনা থিটা কোণ উৎপন্ন করেছিল, আমরা এমজি বলটিকে একটু আমরা আরো নিচের দিকে নামিয়ে তথা বর্ধিত করি। তাহলে এখানে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি বা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের এখানে একটা থিটা কোণ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এটি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের অপর যে কোণ রয়েছে সেই কোণটি কি হবে? অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থেটা। আবার খেয়াল করে দেখো, আমাদের যে স্লোপটা রয়েছে সেটিও কিন্তু আবার আমাদের যে প্রতিক্রিয়া বল তার সাথে লম্বভাবে অবস্থান করছে। এর অর্থ হচ্ছে অবশ্যই আমাদের এখানে কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। তাহলে আমাদের যদি পুরোটা 90 ডিগ্রি হয় এবং একটা হয়েছে 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে অপরটা কত হবে? অবশ্যই থেটা কোণ হবে, রাইট? তাহলে আমরা বুঝতেই পারছি এইখানে যে আমাদের থেটা কোণটা ছিল ওইটা কিন্তু আবার এই জায়গায়ও থেটা কোণ। এখন আমরা একটু চিন্তা করি। আমরা জানি আমাদের এই যে এমজি বল সেটি হচ্ছে গাড়ি কর্তৃক একমাত্র বল, কিন্তু আমাদের গাড়ির এই একমাত্র প্রদানকৃত বলটিকে আমাদের দুটো অংশে ভাগ করতে হবে, যেন আমরা একই সাথে ভূমির সাথে লেগে থাকতে পারি, তথা পাহাড়ের ঢালু ভূমির সাথে লেগে থাকতে পারি, এবং আমরা যেন একই সাথে আবার নিচের দিকেও একটা বল পাই, যার কারণে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তাহলে আমাদের যে এমজি বলটাকে রয়েছে এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করব। একটা উপাংশ হবে আমাদের এমজি কস থেটা, আর একটা হবে এমজি সাইন থেটা। প্রশ্ন হচ্ছে এমজি কস থেটাটা কোনটা হবে? এমজি কস থেটা কি আমাদের এই লম্ব বরাবরটা হবে, নাকি এমজি সাইন থেটা হবে? আমরা আগেও ব্যাখ্যা করেছিলাম যে সাধারণত যখন আমরা উপাংশ চিন্তা করি, একটা সহজ ফর্মুলা হচ্ছে যার সাথে থিটা কোণ থাকবে সে সবসময় কস উপাংশ হবে। এটা আমাদের জেনেরিক মনে রাখার জন্য আমরা বলেছিলাম, বাট আমরা কিন্তু এর আগেও ফর্মুলা ডেরাইভেশনে দেখিয়েছি যে কিভাবে আমাদের মূলত এই কোণগুলো বা এই কস উপাংশ বা সাইন উপাংশ ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা বা ত্রিকোণমিতিক ত্রিভুজ থেকে চলে আসে।
এখন আমরা ওই ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা ডিরেক্ট হচ্ছে কস উপাংশ এবং সাইন উপাংশের ব্যাখ্যায় যাচ্ছি। সো স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছি যে থিটা কোণ যার সাথে থাকবে তার সাথে কস উপাংশ হবে। তাই আমাদের এখানে প্রতিক্রিয়া বলটি হচ্ছে mg cos থিটা, এবং আমরা যে নিচের দিকে নেমে যাচ্ছি এখানে কিন্তু বলটা প্রয়োগ হচ্ছে mg sin থিটা। এর অর্থ হচ্ছে যদি আমি ধরে নেই আমাদের গাড়িটির ভর m এবং সেটি g অভিকর্ষ ত্বরণের নিচের দিকে একটি বল প্রদান করছে, আমরা যেই বলের কারণে আমরা পাহাড়ের ঢাল বেয়ে বা আমাদের পাহাড়ের স্লোপ বেয়ে যে আমরা একটা নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করছি, সেটি কিন্তু আমাদের mg sin থিটা বলের কারণে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা প্রায় হচ্ছে ফিজিক্সে আমাদের কাছে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ইভেন আমাদের এখান থেকে ম্যাথসও আসতে পারে। বাট আমাদের এই পুরো কনসেপ্টটাকে একটু ভালোভাবে গ্রাস্প করা দরকার ছিল। দ্বিতীয় আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে এখন আলোচনা করব। ধরে নাও তুমি এখন একটি নৌকা দিয়ে নদী পারাপার করছো। এখন তোমরা অনেকে হয়তো বা জানো না, তোমাদের একটু সিনারিওটা ব্যাখ্যা করি। যখনই আমরা নৌকা তীরে ভেড়াতে চাই, অর্থাৎ মনে করো তুমি নৌকা অনেকখানি পথ পাড়ি দিয়ে এসেছো, এখন তুমি হচ্ছে তীরে ভিড়াতে চাচ্ছ বা তীরে তুমি এখন নৌকাটিকে বেঁধে রাখতে চাচ্ছ। তুমি কিন্তু চাইলে নৌকাটিকে জাস্ট ডিরেক্ট যে হচ্ছে তীরে একদম একদম ক্র্যাশ করে দিয়ে আসতে পারবে না, বা গাড়ি যেরকম ল্যান্ড করে দিয়ে আমরা হচ্ছে সেইভাবে ল্যান্ড করতে পারবো না, বা প্লেন ল্যান্ড করার মতো অবস্থান ঘটে না। বরং আমাদের এক্ষেত্রে একটা খুবই সিম্পল কাজ করতে হয়, সেটা হচ্ছে সাধারণত মাঝি যে থাকে সে হচ্ছে নৌকা থেকে নেমে সাঁতরে, মানে তীরের কাছাকাছি আসার পরে সাঁতরে বা একটু হেঁটে সে হচ্ছে নৌকা থেকে একটি দড়ি টেনে নৌকাটিকে টেনে নিয়ে যায়, এবং তারপরে সে তীরে হচ্ছে যে সেখানে সে কোনো একটা অ্যাঙ্করের সাথে বা যাই পাচ্ছে না কেন তার সাথে সেই নৌকাটিকে বেঁধে দেয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মাঝিটিকে নামতে হয় এবং তাকে একটি দড়ি ধরে টানতে হচ্ছে। এই যে দড়ি ধরে টানার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি গুণ টানা। সো আমরা যখন নৌকার গুণ টানি, আসলে নৌকার এই যে গুণ বা দড়িটি সেটি কি লম্বা হলে আমাদের জন্য টানতে সুবিধা হবে, নাকি খাটো হলে আমাদের জন্য টানতে সুবিধা হবে? এখন আমরা সেই প্রশ্নটি করব। এর অর্থ হচ্ছে নৌকা ক্ষেত্রে যখন আমরা গুণ টানি, নৌকার গুণ টানার ক্ষেত্রে দড়িটি লম্বা হলে ভালো, নাকি শর্ট বা আমাদের খাটো হলে ভালো? এখন একটু চিন্তা করি, এখানেও আমরা একটু উপাংশের জ্ঞানটাকে কাজে লাগাই। আমরা ধরে নিই আমরা যে এই বলে টানছি এটাকে আমরা বলছি হচ্ছে এফ বলে টানা। এখন এই যে আমাদের যে মাঝিটি আমরা দেখতে পাচ্ছি, সে মাঝি কিন্তু এফ বলে খুব সুন্দর করে গুণটিকে টানছে। ধরে নাও তার এই যে রশিটি সেটা আমাদের প্রায় 2 মিটার লম্বা একটি রশি, এবং সেটা যথেষ্ট লম্বা একটি রশি। যখন সে টানাটানি করছে, খেয়াল করো যত আমাদের দড়িটি লম্বা হবে মাঝিটি কিন্তু তত পরিমাণে সে সামনে থেকে দড়িটিকে টানবে, তথা আমাদের ভূমির সাথে সেটি ততটা সমান্তরাল অবস্থানে যাওয়ার চেষ্টা করবে। বা আমি যদি আরো সূক্ষ্মভাবে ব্যাখ্যা করি, ভূমির সাথে উৎপন্ন কোণটা কিন্তু ততই ছোট হবে। এখন চিন্তা করে দেখো, আমাদের এই যে আমরা গুণটা টানছি এটা অবশ্যই দুটো উপাংশে বিভক্ত করা যায়, একটা হচ্ছে এফ সাইন থিটা আর একটা হচ্ছে এফ কস থিটা। এখানে এফ সাইন থিটারা শুধুমাত্র নৌকার যে নিচের দিকে বল প্রদান করছে এবং উপরের দিকে একটি প্রতিক্রিয়া বল পাচ্ছে সেখানে আমাদেরকে সহায়তা করে, কিন্তু নৌকাটিকে সামনে নিয়ে যেতে আমাদের কিন্তু সাহায্য করে শুধুমাত্র এফ কস থিটা বলটি। এর অর্থ হচ্ছে যদি আমাদের এফ কস থিটা বলটি বেশি বড় হয় বা মানে আমাদের জন্য বেশি হয়, তাহলে কিন্তু আমাদের এই ধরনের গুণ টানতে সুবিধাটা বেশি হবে। সো আমাদের সিম্পল যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা গুণ টানি তাহলে আমাদের এই যে এফ কস থিটা সেটির মান কোন ক্ষেত্রে বড় হয়। যদি আমাদের লম্বা দড়ির ক্ষেত্রে বড় হয় তাহলে লম্বা দড়ি দিয়ে টানাটা সুবিধা, যদি আমাদের ছোট দড়ি দিয়ে টানতে সুবিধা হয়, অর্থাৎ আমাদের যদি এফ কস থিটাটার মান যদি আমাদের ছোট দড়ির কারণে ছোট হয়ে থাকে বা মানটা বেশি হয়ে থাকে, তাহলে আমাদের এই ছোট দড়ি দিয়ে টানতে সুবিধাটা বেশি হবে। এখন আমরা একটু চিন্তা করি, যখন আমরা এই দড়িটিকে লম্বাভাবে রাখছি তখন আমাদের দড়িটি কিন্তু এই দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ আমাদের কোণটা হচ্ছে থিটা। চিন্তা করো যদি এখন একটা শর্ট বা হচ্ছে 1 মিটার লম্বা যদি কোনো একটা দড়ি থাকতো, যেটা একটু খাটো দড়ি এটার তুলনায়, তাহলে কিন্তু নদী আমাদের এই মাঝি থাকতো এই জায়গায় এবং তখন তার এই কোণটা হতো কিন্তু এই দিক বরাবর, তথা থিটা কোণটা কিন্তু বড় হয়ে যেত। এর অর্থ হচ্ছে যখন আমরা নৌকার গুণ লম্বা দড়ি দিয়ে টানছি, আমাদের কস থিটাটার বা আমাদের থিটার মানটা কম হচ্ছে। আমরা জানি থিটার মান কম হওয়া মানে কস থিটার মানটা বড় হওয়া, তাই না? কস থিটার মান যত ছোট থাকে ততই হচ্ছে তার হাইয়েস্ট ভ্যালুগুলো আমরা পেতে পারি। এর অর্থ হচ্ছে যতই আমাদের এই দড়িটি যত আমাদের বড় হবে, আমরা এফ কস থিটার এই উপাংশের মানটা বেশি পাবো। দ্যাটস ওয়াই যখন আমরা নৌকার গুণ টানতে চাই আমাদের অবশ্যই চিন্তা করতে হবে আমরা যেন সবচেয়ে বড় বা লম্বা দড়ি দিয়ে এই গুণটা টানার চেষ্টা করি। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু ফিজিক্সের উপাংশের জ্ঞান দিয়ে একটি খুবই বাস্তবিক সমস্যাকে সমাধান করতে পারলাম। আমরা তৃতীয়ত আরেকটা প্রবলেম নিয়ে হচ্ছে এই লেকচারতে আলোচনা করব। এই প্রবলেমটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি প্রবলেম, কারণ এই প্রবলেমটি তোমরা যারা ক্রিকেট খেলা খুব পছন্দ করো তাদের এই যন্ত্রটার সাথে, বা ইভেন যদি কেউ ফুটবল খেলা পছন্দ করো, এই যন্ত্রের সাথে পরিচয় থাকার কথা। তার নাম হচ্ছে লন রোলার। সাধারণত ফুটবল বা ক্রিকেট খেলার পরে আমাদের এই যন্ত্রটা দিয়ে ঘাস মারাই করা হয় বা ঘাসকে আমরা হচ্ছে সমতল করার চেষ্টা করি।
সো এই যন্ত্রটাতে আমরা একটা খুবই সিম্পল মেকানিজম দেখি যে কোনো একজন লোক একটি হাতল ধরে থাকে এবং একটি বিশাল বড় হচ্ছে একটা চাকা থাকে, যেটা সাধারণত কংক্রিটের একটি চাকা। সে চাকাটি সে এরকম ঠেলে অথবা সে টান দিয়ে ধরে এবং সে ঘাসটাকে মাড়াই করে। প্রশ্ন হচ্ছে আমরা আসলে ঠেললে ভালো নাকি টানলে ভালো? অর্থাৎ আমাদের যে লন রোলারটা রয়েছে সেটিকে যদি আমরা টান দেই অথবা আমরা এখানে ঠেলতে থাকি, তাহলে কোনটার ক্ষেত্রে আমাদের জন্য বেটার হবে? এই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। এখন আমরা আসলে একটু চিন্তা করে দেখি যে আসলে এক্ষেত্রে ফিজিক্স দিয়ে কিভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা যায়। সো এখানে একজন ব্যক্তি রয়েছে। আমরা প্রথমে ধরছি যে সে ঠেলছে লন রোলারটিকে। তো সে এফ বল প্রদান করছে। আমরা জানি হাতল থেকে বলটিকে প্রদান করা হচ্ছে। সো হাতল থেকে বলটিকে যখন প্রদান করা হয়, আমাদের এই লন রোলারটিরও কিন্তু দুটো কাজ। ১, তাকে সামনে এগোতে হবে। ২, তাকে অবশ্যই নিচে তার যে ওজন বলটি রয়েছে সেটিকে রেজিস্ট করে একটা প্রতিক্রিয়া বল পেতে হবে যেন সে খুব সুন্দরভাবে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এখন যখন এই ব্যক্তিটি এফ বরাবর বলটি হাতল থেকে লন রোলারের দিকে প্রয়োগ করছে, তখন তার বলটি কিন্তু এই দিক বরাবর চলে আসলো এবং খেয়াল করে দেখো তার এখানে তাহলে দুটো উপাংশ ক্রিয়েট হচ্ছে। একটা হচ্ছে আমার এফ কস থিটা, যেটি কিনা এই লন রোলারকে সামনে নিয়ে যেতে সাহায্য করে। আরেকটা হচ্ছে এফ সাইন থিটা, যেটি কিনা নিচ বরাবর আরো বেশি বল প্রয়োগ করে। চিন্তা করে দেখো, এখন যদি কোনো একজন ভারী ব্যক্তি বা যার ওজন বেশি বা যার ভর বেশি শরীরের, তার কিন্তু যেকোনো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে কষ্ট বেশি হয়, কারণ তার উপর প্রতিক্রিয়া বলটি বেশি কাজ করে। ঠিক একইভাবে লন রোলারের ক্ষেত্রে যদি তুমি বেশি বল প্রদান করো নিচের দিকে বা ওজনের সাথে আরো বল বাড়িয়ে দাও, তাহলে কিন্তু তার উপর প্রতিক্রিয়া বলটিও বেশি কাজ করবে। এর অর্থ হচ্ছে যে তাকে ভারী ফিল হবে। একটি ভারী বস্তুকে ঠেলতে আমাদের কিন্তু কষ্ট বেশি হয়। এর অর্থ হচ্ছে যে স্বাভাবিকভাবে যখন আমরা ঠেলছি, আমাদের কিন্তু এই যে এফ সাইন থিটা সেটা আমাদের ওজনের সাথে প্লাস হয়ে যাচ্ছে এবং অ্যাড হয়ে বস্তুটিকে ভারী বানিয়ে ফেলছে। বাট তুমি যদি এই কাজটি টানার ক্ষেত্রে করো, তাহলে কিন্তু বিষয়টা ডিফারেন্ট হয়ে যায়। কারণ আমাদের বলটি এখন এই দিক বরাবর কাজ করছে এবং খেয়াল করে দেখো আমাদের এফ কস থিটা এই দিক বরাবর যাচ্ছে, এফ সাইন থিটা উপর বরাবর যাচ্ছে। যখন এফ সাইন থিটা বলটি আমাদের ঠিক লম্ব বরাবর উপরের দিকে কাজ করছে, তখন আমাদের জন্য কিন্তু বিষয়টা সহজ হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে ওজন বল এমজি, তার থেকে এফ সাইন থিটাটা মাইনাস হয়ে যাচ্ছে, তথা বস্তুটি হালকা ফিল হবে। এই কারণে আমরা যখন লন রোলার নিয়ে আমরা মাঠকে যখন মাড়াই করার চেষ্টা করব বা আমরা হচ্ছে মাঠকে সমতল করার চেষ্টা করব, অবশ্যই লন রোলার ঠেলে কষ্ট না করে টানার চেষ্টা করব। তাহলে আমাদের এই উপাংশের আইডিয়া থেকে বোঝা গেল ফিজিক্সের এই যে ৩টা আমরা প্রবলেম আলোচনা করলাম, যেটি আমাদের বাস্তবিক জীবনে প্রায়ই আমরা ফেস করি, সেটিকে কিভাবে সমাধান করা যায়।